ঢাকা থেকে 1000 কিলোমিটার দূরে রঙিন এক দেশ থাইল্যান্ড। ব্যাংককের ব্যস্ত রাস্তা, ক্রাবির শান্ত সমুদ্র, ফিফি আইল্যান্ডের স্বচ্ছ নীল পানি আর ফুকেটের সানসেট, সব কিছু যেন একটি স্বপ্নের মতো। এই 10 দিনের যাত্রায় ছিল এক্সাইটমেন্ট, ছোট ছোট অ্যাডভেঞ্চার আর অনেক আনফরগেটেবল মোমেন্টস। আর আমরা সব কিছু ক্যামেরাতে ধরে রাখার চেষ্টা করেছি, যেন এই ভ্রমণটি শুধু আমাদের নয়, আপনাদেরও হয়ে যায়। So welcome to our Thailand journey. Let's explore this beautiful chaos together. টার্মিনালটি পুরনো হলেও গন্তব্য আজ নতুন একটি দেশ থাইল্যান্ড। আশা করি নেক্সট ট্রিপে আমরা ইনশাল্লাহ থার্ড টার্মিনালের সুবিধা পাব। সকাল 11:15 ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি। আমরা আমাদের প্রিয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে এবারে যাত্রা শুরু করেছি। থাইল্যান্ডের ভিসা হতে সময় লেগেছে 7 দিন। এবার আমাদের পক্ষ থেকে ভিসা অ্যাপ্লিকেশন করতে সহায়তা করেছে টিবিডি হলিডেজ। ভিসা করতে দুজনের 11,000 টাকা লেগেছে। আমি রিকমেন্ড করব, আপনারা যদি ভিসা অ্যাপ্লিকেশন করতে চান তাহলে টিবিডি হলিডেজের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে খুব সহজে ভিসা প্রসেস করতে পারবেন। যেহেতু থাই ভিসা, তাই পাসপোর্ট জমা দিতে হয়নি, কিন্তু বেশ কয়েকটি কাগজ লেগেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যাংক স্টেটমেন্ট, এনওসি, পাসপোর্টের ছবি। আসলে আপনার প্রোফাইল অনুযায়ী ট্রাভেল এজেন্সি বলে দিবে আপনার কী কী কাগজপত্র লাগবে। আমরা উড়ে চললাম বোয়িং 737-800 এয়ারক্রাফট দিয়ে। একটি মজার বিষয় খেয়াল করলাম, নেপাল ট্রিপেও আমাদের সামনের সিটে একটা বাচ্চা দেখেছিলেন আপনারা। এবারে বাচ্চাটি খুব বেশি কিউট আর মিশুক। ওর সাথে দুষ্টুমি করতে করতে দেখলাম আমরা সর্বোচ্চ উচ্চতায়। তারপর শুরু হলো বিমানের আতিথেয়তা। বিমানের খাবার ও পরিবেশ আমাদের মুগ্ধ করেছে। এতেই বোঝা যাচ্ছে বাংলাদেশের পতাকাবাহী সংস্থাটি কেন অন্যদের থেকে অনেক সেরা। খাওয়া দাওয়া শেষ হতেই আমরা থাইল্যান্ডের আকাশ সীমানায় প্রবেশ করেছি। প্ল্যানিং অনুযায়ী আজকে আমরা রাতের ব্যাংকক দেখব, কাল আমরা ক্রাবির উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ। সম্মানিত যাত্রীগণ, ব্যাংককে আপনাদের স্বাগতম। বিমান সম্পূর্ণ থামা এবং ইঞ্জিনের শব্দ বন্ধ না হওয়া পর্যন্ত এয়ারপোর্ট কাউন্টার চেকিং, ইমিগ্রেশন, বোর্ডিং, টেক অফ, ল্যান্ডিং সকল কিছুর সমন্বয়ে এই আকাশ ভ্রমণটি আমাদের খুব ভালো লেগেছে। 2 ঘন্টা 10 মিনিট পরে আমরা পৌঁছে গেলাম সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইমিগ্রেশন করতে ইন্টারন্যাশনাল ট্রাভেলারের জন্য ডিজিটাল অ্যারাইভেল পেপার প্রয়োজন হয়। এয়ারপোর্টে ফ্রি ইন্টারনেট ব্যবস্থা থাকায় আমরা ভিসা নম্বর ও ট্রাভেল ইনফরমেশন দিয়ে ডিজিটাল অ্যারাইভেল পেপার রেডি করি। তারপর চলে যাই ইমিগ্রেশনের দিকে। গুগল বলেছে থাইল্যান্ডের প্রতিদিন গড়ে 62,000 ট্রাভেলার এন্ট্রি নিয়ে থাকে, তাই অনেক লম্বা লাইন ও লম্বা সময় অপেক্ষা করে ইমিগ্রেশন সম্পন্ন করি। এরপর আমাদের প্রধান কাজ হলো সিম কেনা। এখানে অনেক সিমের দোকান। সিম কিনতে হলে পাসপোর্ট লাগে। যাচাই করে নেবেন আপনার সিম, বুঝে নেবেন সিমের ডাটা ও কল টাইম। আমরা 600 বাদ দিয়ে 10 দিনের জন্য 35 জিবি ইন্টারনেটের একটি প্যাকেজ নিয়েছি। থাইল্যান্ডের স্ক্যামগুলো বোঝা অনেক কষ্টকর, সো সব সময় সব কিছু চেক করে নেবেন। যদিও পুরো ট্রিপে থাইল্যান্ডের মানুষ হিসেব নিকেশে অনেক সলিড মনে হয়েছে আমার। হোটেল নিয়েছি সিলম এরিয়াতে। সিলম এরিয়াটি এয়ারপোর্ট থেকে বেশ দূরে, কিন্তু শহরের মধ্যখানে। সেখান থেকে মেট্রো লাইনগুলো খুবই কাছাকাছি, তাই এবার একটি ট্যাক্সি রাইডের পালা। এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনারা ট্যাক্সি পাবেন। আমরা ট্যাক্সি ডেকেছি রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে। সবচেয়ে জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ হচ্ছে বোল্ট আর গ্র্যাব। আমরা প্রথমে বোল্ট ট্রাই করি, এরপর গ্র্যাবেও চেক করে নিলাম। আমাদের হোটেলের নাম ওয়াল স্ট্রিট ইন। সিলম এরিয়াতে হোটেলের প্রাইস একটু বেশি। হোটেলে সব কিছু ঠিকঠাক থাকলেও রুমটি বেশ ছোট ছিল।
চেক ইন করে লাগেজ রুমে রেখেই আমরা বের হয়ে যাই রাতের ব্যাংকক দেখার জন্য। লোকাল মানি এক্সচেঞ্জ দোকান থেকে মোটামুটি ভালো রেটেই কিছু মানি এক্সচেঞ্জ করে নেই। প্রতিটি নোট এবং কয়েনে থাই রাজা ভূমিবল আদুলিয়াদেজের প্রতিকৃতি থাকে, তাই নোট বাঁকানো বা মেঝেতে পড়া বা পায়ের নিচে পড়া গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এরপর আমরা চলে যাই থাইল্যান্ডের ইন্টারনেট খ্যাত 7-Eleven-এ। এটা মূলত একটি চেইন সুপার শপ। শুধু ব্যাংককের প্রতি 176 মিটারে একটি করে স্টোর আছে। এসব স্টোরে 24 ঘন্টা কেনাকাটার পাশাপাশি বিল পরিশোধ, ব্যাংকিং লেনদেন ও পার্সেল পাঠানোর মতো জরুরি সেবাও পাওয়া যায়। আমাদের হোটেল থেকে 5 মিনিটের দূরত্বেই এমআরটি মেট্রো স্টেশন। মেট্রোতে করে এখন আমরা যাব সানামচাই, যেখানে চাও ফ্রায়া নদীর উপর একটা ক্রুজিং করব। আমরা এখন শিলং আছি, শিলং থেকে আমরা যাব সানামচাই, ওখানে আমরা বোটিং করব। মেট্রোতে পার পার্সন 27 বাত লেগেছে। শিলং এমআরটি স্টেশন থেকে সানামচাই এমআরটি স্টেশনে মেট্রোতে যেতে আমাদের 10 থেকে 12 মিনিট সময় লাগে। রাজিনী পিয়ার থেকে ক্রুজিং করার জন্য টিকিট কাটতে হবে। বিকেলে বা সন্ধ্যার আগে ক্রুজ করলে নদীর দুপাশের সুন্দর দৃশ্য বেশি ভালো উপভোগ করা যায়। রাতে এখানে ডিনার ক্রুজও নিতে পারবেন, তবে তার জন্য রাত 8টার মধ্যে অবশ্যই এখানে উপস্থিত থাকতে হবে। এই মুহূর্তে আমরা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, আর সামনে দিয়ে একের পর এক রঙিন ক্রুজ ভেসে যাচ্ছে। ডিনার ক্রুজ শিপগুলো এখান থেকে খুব সুন্দর লাগছিল। ব্যাংককের এই নদীপথ, বিশেষ করে চাও ফ্রায়া নদীর এই অংশ শহরের অন্যতম প্রাণকেন্দ্র। দিনরাত সবসময় এখানে একটি আলাদা প্রাণ চাঞ্চল্য থাকে, কিন্তু সন্ধ্যার সময় এই সৌন্দর্য একেবারে অন্যরকম হয়ে ওঠে। নদীর দুপাশে যে আলো দেখছেন, সেটা শুধু সাজসজ্জা না, এটা ব্যাংককের আধুনিকতা আর ঐতিহ্যের একটি মিশ্র প্রতিচ্ছবি। একদিকে আধুনিক হোটেল, রেস্টুরেন্ট, ক্রুজ, অন্যদিকে শত বছরের পুরনো স্থাপনা, সবকিছু একসাথে এই শহরকে ইউনিক করে তুলেছে। আবহাওয়াটা লক্ষ্য করার মতো। সাধারণত ব্যাংকক গরম থাকে, কিন্তু নদীর ধারে এই সময়টা বেশ আরামদায়ক। হালকা বাতাস আর ঠান্ডা অনুভূতি পুরো অভিজ্ঞতাকে আরো উপভোগ্য করে তোলে। এখন আমরা ক্রুজের ছাদে বসে চারপাশটা দেখছি। নদীর দুপাশে যে স্থাপনাগুলো দেখা যাচ্ছে, তার অনেকগুলোই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। ব্যাংকক, যা একসময় সিয়াম কিংডমের অংশ ছিল, সেই সময় স্থাপত্য এখনো টিকে আছে। এই বিল্ডিংগুলো শুধু সুন্দর না, এগুলো থাইল্যান্ডের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি আর রাজকীয় ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। সব মিলিয়ে এই নদীপথের অভিজ্ঞতা শুধু একটি ভ্রমণ না, এটি ব্যাংককের অতীত, বর্তমান আর সংস্কৃতিকে একসাথে অনুভব করার একটি সুযোগ। এই জায়গাটা সত্যিই প্রমাণ করে কেন ব্যাংকক দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আকর্ষণীয় শহর। ওয়াট আরুন, গ্র্যান্ড প্যালেস ও ওয়াট ফো এর মতো আইকনিক ল্যান্ডমার্কগুলো ক্রুজ থেকে উপভোগ করা যায়। ক্রুজিং শেষে আমরা চলে যাই ফ্রা সুমেন ফোর্টে। 1783 সালে রাজা প্রথম রামা ব্যাংকককে রত্নাকর্ষণ যুগের রাজধানী হিসেবে প্রতিষ্ঠার সময় এই দুর্গটি নির্মাণ করেন। বার্মিজদের সম্ভাব্য আক্রমণ থেকে নতুন রাজধানী রক্ষা করার জন্য মূলত 14টি দুর্গ তৈরি করা হয়েছিল।
এর মধ্যে ফ্রাসোমেন অন্যতম। শান্ত এই স্থানটি থেকে নদীর উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস ও দূরের রামা ৮ সেতুর দৃশ্য মুগ্ধকর। ফোর্ট থেকে বের হয়ে খাওসান রোড ঘুরে এবার ট্যাক্সি নিয়ে ফিরে যাচ্ছি আমাদের হোটেল এরিয়াতে। এখান থেকে আপনি চাইলে বাসে করেও যেতে পারেন। বোল্টে ভাড়া এসেছিল ৬৬ বাত। এখন আমরা চলে এসেছি শিলংয়ের বিখ্যাত পাটপং নাইট মার্কেটে। দেখতেই পাচ্ছেন জায়গাটা বেশ জমজমাট, চারিদিকে আলো আর একের পর এক দোকান। এই মার্কেটটা আসলে খুবই সুবিধাজনক, কারণ এটা আমার হোটেলের ঠিক পাশেই অবস্থিত। তাই রাতে একটু হাঁটলেই এমন একটি প্রাণবন্ত জায়গায় চলে আসা যায়। এখানে আপনি প্রায় সব ধরনের জিনিসই পাবেন: কাপড়, সুভিনিয়র, ব্যাগ, ঘড়ি, এমনকি নানা ধরনের লোকাল হ্যান্ডিক্রাফটস। প্রোডাক্টগুলোর কোয়ালিটি মাঝামাঝি থেকে ভালো, মানে দাম অনুযায়ী ঠিকঠাক ভ্যালু পাওয়া যায়। দামের ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। প্রথমে যেটা বলবে সেটা সাধারণত একটু বেশি থাকে, তাই এখানে বার্গেনিং করা খুবই কমন। একটু দরাদরি করলেই ভালো দামে জিনিস পাওয়া যায়। সব মিলিয়ে পাটপং নাইট মার্কেট শুধু শপিংয়ের জায়গা নয়, এটি একটি এক্সপিরিয়েন্স। এখানে হাঁটতে হাঁটতে আপনি থাইল্যান্ডের নাইট লাইফের একটি আলাদা রূপ দেখতে পাবেন। ব্যাংককের স্ট্রিট ফুড বা রাস্তার খাবার বিশ্ববিখ্যাত এবং থাই সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। ব্যাংককের রাস্তা, গলি এবং নাইট মার্কেটগুলো হরেক রকমের সুস্বাদু, বৈচিত্র্যময় ও সাশ্রয়ী মূল্যের খাবার পাওয়া যায়। থাইল্যান্ডের বিখ্যাত ম্যাঙ্গো স্টিকি রাইস দিয়ে ডিনার করব। ম্যাঙ্গো স্টিকি রাইস দাম পড়েছে 120 বাত করে। সাথে অর্ডার দিই বানানা স্মুদি 70 বাত লেগেছিল, কোকোনাট মিল্কশেক 80 বাত করে দাম রেখেছিল। ব্যাংককের এই গরমে এর থেকে রিফ্রেশিং আর কিছু হতে পারে না। আর এটা হচ্ছে থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় ডেজার্ট ম্যাঙ্গো স্টিকি রাইস। পাকা মিষ্টি আমের সাথে নরম স্টিকি রাইস আর উপরে কোকোনাট মিল্ক, কম্বিনেশনটা একদম পারফেক্ট। স্বাদে এটা যেমন মিষ্টি, তেমনি খুবই রিচ আর স্যাটিসফাইং। থাইল্যান্ডে এলে এই ডেজার্টটা ট্রাই করবেন মাস্ট। ডিনার শেষে হোটেলে ফিরে যাই। আগামীকাল আমরা যাব ক্রাবি। সেখানে আমরা স্কুটি দিয়ে সারা ক্রাবি ঘুরে দেখাবো আপনাদের। ক্রাবিতে আমাদের পার্সোনাল বিচ আর মজার মজার খাবারের এক্সপিরিয়েন্স দেখতে কিছুতেই আমাদের পরবর্তী ভিডিও মিস করবেন না। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।